Okay, so we are continuing with our study on options. ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে ফিজিক্যালি যেটা কভার করেছিলাম that was mainly from chapter 10. আজকে আমরা কভার করছি হচ্ছে অপশনস এর আরেকটা চ্যাপ্টার which is chapter 11 which is properties of options. ঠিক আছে, properties of options. Okay, so what have we learned so far? আমরা অপশনস বলতে আসলে আমরা কি বুঝাই এটা আমরা এখন পর্যন্ত দেখছি we have looked into long and short positions, right? We have basically looked into the types. We have looked into the styles of options, that is American option ache, European option ache, right? What is the basic difference between them? Then we looked into the payoff or profit charts for call and put options, and এটা আমরা দেখছি হচ্ছে দোনোটার জন্যই that is for both long and short positions, right? And finally আমরা আসলে কল বা কি বলি কল পুট অপশনের জন্য আপনার both from a long perspective and a short perspective আপনার ভ্যালুটা আসলে কত হবে, ঠিক আছে, সেটা আমরা দেখছি। ঠিক আছে, যে নোটেশন ওয়াইজ যদি ভ্যালুটা আমরা ডিটারমাইন করি, ঠিক আছে, এক্সপ্রেশনটা আসলে কি হবে। তো আজকে আমরা আমাদের ডিসকাশনটা শুরু করছি হচ্ছে উইথ দ্য প্রপার্টিজ অফ স্টক অপশনস। ওকে, প্রপার্টিজ অফ স্টক অপশনস। সো ফার্স্টে এই কয়েকটা নোটেশন একটু আপনারা নোট ডাউন করে নিয়েন। ঠিক আছে, এস সাব ও বলতে আমরা বোঝাচ্ছি এখনো কারেন্ট স্টক প্রাইস, কে ইজ strike or exercise price, T is time to expiration, S sub T is stock price at expiration, delta দিয়ে আমরা স্টকের ভলাটিলিটি বা স্টক প্রাইসের ভলাটিলিটি বুঝাচ্ছি, R is still risk-free rate, and capital D is being used for dividend. ঠিক আছে, সো আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়ালি যে ফ্যাক্টরস গুলো আছে, ঠিক আছে, স্টার্টিং ফ্রম কারেন্ট স্টক প্রাইস, স্ট্রাইক প্রাইস, টাইম টু এক্সপিরেশন এন্ড সো অন, এগুলার উপর যদি কোনো চেঞ্জ আসে তাহলে হোয়াট ইজ দি এফেক্ট অন দ্য ভ্যালু অফ আ কল অর পুট অপশন, ওয়েদার ইট বি ইউরোপিয়ান, ওয়েদার ইট বি আমেরিকান, রাইট? এটা আমরা দেখবো। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ফ্যাক্টর আসলে চেঞ্জ করছি। ঠিক আছে, so we are looking into the factors that can affect the value of an option or of a stock option. ঠিক আছে, so আমরা একটা শুধু ভ্যারিয়েবল আসলে চেঞ্জ করছি at a time. So when I'm talking about যে কারেন্ট স্টক প্রাইস চেঞ্জ হলে কল অপশনের ভ্যালুতে কি এফেক্ট আসতেছে, I'm only talking about শুধু কল মানে শুধু কারেন্ট স্টক প্রাইসটা চেঞ্জ হয়েছে, all other remaining constant. ঠিক আছে, so আমরা এটা একটু দেখবো। আর আরেকটা একটু নোট বলে রাখি, সেটা হচ্ছে যে ডিভিডেন্ডের ক্ষেত্রে আমি এখানে পাশে লিখে রেখেছি যে অপশন প্রাইসেস আর নট অ্যাডজাস্টেড ফর ডিভিডেন্ডস বাট দে আর ডিভিডেন্ড সেন্সিটিভ। এটার মানে হচ্ছে যে আপনার নট অ্যাডজাস্টেড ফর ডিভিডেন্ডস বলতে বোঝানো হচ্ছে যে when the stock is going ex dividend, ঠিক আছে, we cannot expect a change or a drop in the price of an option. ঠিক আছে, যখন স্টকটা এক্স ডিভিডেন্ড চলে যাচ্ছে আমরা সাধারণত কি দেখি, when the stock goes as ex dividend usually the stock price decreases, right? Usually the stock price decreases, right? কিন্তু এখানে আমরা যেটা বলতেছি যে স্টক প্রাইস যদি সরি ডিভিডেন্ড যদি আপনার ডিক্লেয়ার করার পরে the stock goes ex dividend, তখন আসলে অপশন প্রাইসের কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এখানে আমি বলতেছি they are dividend sensitive. By dividend sensitive, what I mean by dividend sensitive is যে the price or the effect of the dividend has already been incorporated into the price of the option. তার মানে when I'm quoting let's say a 6-month call option বা একটা 6 মাসের কল অপশনের প্রাইসটা কোট করা হচ্ছে, তখন কিন্তু অলরেডি ধরেন এই 6 মাসের মধ্যে যদি we expect any dividend, ওই ডিভিডেন্ডের এফেক্টটা কিন্তু has already been priced into it.
ঠিক আছে, ওই অ্যাডজাস্টমেন্টটা অলরেডি প্রাইসিং এ চলে আসছে। সো অ্যাকচুয়ালি when the stock is going ex dividend তখন আসলে কল অপশনের প্রাইসের কোনো চেঞ্জ আসতেছে না। ঠিক আছে, সো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন। ওকে, সো we'll look into each of the individual factors। ঠিক আছে, সো ফর সিম্পলিসিটি আমরা যেটা কনসিডার করতেছি যে ফ্যাক্টর গুলা বা ভ্যারিয়েবল গুলা যদি আসলে বাড়ে তাহলে সেই ক্ষেত্রে what is the effect on the value of the options। ঠিক আছে, so we'll look into the effect on a European call option, we'll look into the effect of a European put option, an American call option and an American put option। ঠিক আছে, তো সবগুলোর উপর ইফেক্ট আমরা একটা একটা করে দেখব। সো ফার্স্টে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে as sub O, by which we mean the current stock price। If the current stock price or the stock price of if the stock price basically increases, we should expect the call option values to go up, whereas the put option values should go down। ঠিক আছে, কেউ কি এটা বলতে পারবেন এটা কেন হচ্ছে? হ্যালো, স্যার জি বলেন। স্যার কল অপশনের যে বায়ার সে হয়তো বা ইন ফিউচারে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট তার পারচেজ করতে পারবে, বা এটার ভ্যালুটা বেড়ে গেছে, এই কারণে হয়তো অপশন প্রাইসটাও বেড়ে গেছে, এরকম কিছু। আচ্ছা, কল অপশনের জন্য আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম দ্য ভ্যালু ডিপেন্ডস অন দ্য ডিফারেন্স বিটুইন দিস টু থিংস। ঠিক আছে, স্টক প্রাইস এন্ড দ্য এক্সারসাইজ অর স্ট্রাইক প্রাইস, রাইট? সো আমরা বলতেছি হচ্ছে যে কে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মাথায় রাখেন, কে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, স্টক প্রাইসটা হচ্ছে আপনার বাড়তেছে। ঠিক আছে, স্টক প্রাইসটা বাড়তেছে, whereas for a put option it's the opposite, k minus s। তার মানে ডেলিভারি প্রাইস, সরি এক্সারসাইজ প্রাইসটা হচ্ছে সেম থাকতেছে, স্টক প্রাইস ইজ গোয়িং আপ। এটার কারণে এফেক্টটা কি হইতেছে, দ্য চান্সেস, মানে আমরা যখন কলের কথা বলতেছি, the chance or the probability of the option being in the money is basically increasing। ঠিক আছে, স্টক প্রাইসটা যখন আমার বেড়ে যাচ্ছে তখন কিন্তু the probability or the chance of the call option being in the money is increasing। ঠিক আছে, এই কারণে we can expect the value or the price যেটাই বলেন না কেন of the call options, whether it be American, whether it be European, the value of these call options should go up or should increase। Whereas when it comes to a put option আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে স্ট্রাইক প্রাইসটা কনস্ট্যান্ট যদি on the other hand the stock price if the stock price is actually going up, the chance or the probability of the options being in the money is actually reducing। ঠিক আছে, so সেই ক্ষেত্রে যেটা হচ্ছে the value or the price of the put options should actually decrease। okay, so এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট, which is current stock price এর সাথে আমাদের আসলে ইফেক্টটা কি হচ্ছে। ঠিক আছে, on the value or the price of the options। সেকেন্ড হচ্ছে স্ট্রাইক প্রাইস অথবা এক্সারসাইজ প্রাইস। সো দিস ইজ अगेन সিমিলার টু হোয়াট উই জাস্ট স। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। ওকে, কোয়েশ্চেন যদি থাকে কোয়েশ্চেন করার সময় বা কথা বলার সময় তখন আনমিউট করে নিবেন। ওকে, সো अगेन সেকেন্ড ফ্যাক্টর ইজ ডেলিভারি প্রাইস, সরি ডেলিভারি প্রাইস না, বারবার বোঝা যায় স্ট্রাইক প্রাইস অর এক্সারসাইজ প্রাইস। সো স্ট্রাইক প্রাইস অর এক্সারসাইজ প্রাইস যদি বাড়ে তাহলে উই জাস্ট স যে কল অপশনের জন্য it's s minus k, and for a put option this is k minus s, right? So all other variables remaining constant, তার মানে স্টক প্রাইসটা কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি, বলতেছি ডেলিভারি প্রাইস যদি বাড়ে তাহলে কেন আসলে পুট অপশন গুলার ক্ষেত্রে ভ্যালুটা বাড়তেছে whereas কল অপশনের ক্ষেত্রে ভ্যালুগুলো কমতেছে? এটার কারণ হচ্ছে again this is increasing, this is increasing। So when it comes to a put option, if we have a higher strike price or a higher exercise price, the probability of
the কি বলে the probability of the chance of the put option being in the money is increasing, ঠিক আছে, মানে ইন দা মানিতে থাকার সম্ভাবনাটা বেশি থাকতেছে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে the value of the price of the put option should actually be adjusted upwards, whereas the value or the price of a call option should actually be adjusted downwards, ঠিক আছে, or should decrease. Okay, so this is the effect of strike price on the value of the options. Okay, next we look into time to maturity, ঠিক আছে। টাইম টু ম্যাচুরিটির ক্ষেত্রে যেটা মাথায় সবার প্রথমে আসা উচিত যে যত বেশি আসলে time to maturity, the value of the price of the options should increase, right? এখানে দেখেন কোয়েশ্চেন মার্কটার আগে দেখেন এখানে প্লাস দেওয়া প্লাস দেওয়া প্লাস দেওয়া প্লাস দেওয়া, and it makes sense. Why does it make sense? Because there is more opportunities, ঠিক আছে, to have the option in the money. সম্ভাবনা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এটা যদি 3 মাসের জন্য হয়, এটা যদি 6 মাসের জন্য হয়, তাহলে the probability of the 6-month option to be in the money is greater than the probability of the 3-month option being in the money. ঠিক আছে, so ideally that should be the case, that accordingly the value of the options should be adjusted upwards, right, or should increase. কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া, কোয়েশ্চেন মার্কটা কেন দেওয়া? কোয়েশ্চেন মার্কটা দেওয়া কিন্তু ইউরোপিয়ান কল আর পুট অপশনের জন্য। এটা কেন কেউ বলতে পারবেন? হ্যালো, কারণ ইউরোপিয়ান অপশন গুলো শুধুমাত্র ম্যাচুরিটি ডেটেই এক্সারসাইজ করা যাবে, তার রাইট। জন্য স্যার এটার প্রবাবিলিটিটা হ্যাঁ, সো আমেরিকান অপশনের যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা আগেই দেখেছি যে ইট ক্যান বি এক্সারসাইজ এনি টাইম, রাইট, at any time. It can be exercised at maturity or before maturity, right? European options, on the other hand, can only be exercised at the maturity, ঠিক আছে। So এখন কথা হচ্ছে যে what if we are expecting a dividend somewhere around here, ঠিক আছে, that is 3 মাসের পরে কিন্তু 6 মাসের আগে, তাহলে সেই ক্ষেত্রে কোয়েশ্চেন মার্কটা এই কারণে দেওয়া, কারণ কি আমেরিকান অপশনের ক্ষেত্রে আমরা একটু পরেই দেখবো যে when we have dividends, ঠিক আছে, বা when we expect dividends, তখন সেই ক্ষেত্রে it's always better to exercise American options. Usually it is always better to exercise the American options before the stock goes ex-dividend, ঠিক আছে, তার মানে তার আগে আমরা এটা এক্সারসাইজ করে ফেলতে পারবো। কিন্তু ইউরোপিয়ান অপশনের ক্ষেত্রে তো উই ডোন্ট রিয়েলি হ্যাভ দ্যাট অপরচুনিটি, রাইট, আমাদের ওই সুযোগটাই নাই। সো সেই ক্ষেত্রে তখন দেখা যেতে পারে যে এই ডিভিডেন্ডটা থাকার কারণে the 3-month option is actually priced higher than the 6-month option, ঠিক আছে, কারণ আপনাদেরকে কিন্তু আমি একটা কথা বলছি যে অপশন প্রাইসেস আর নট অ্যাডজাস্টেড ফর ডিভিডেন্ডস বাট দে আর ডিভিডেন্ড সেনসিটিভ। এটার মানে কি? এটার মানে হচ্ছে the dividend বা ডিভিডেন্ডের যে এফেক্টটা that has already been adjusted into the pricing of the option, ঠিক আছে। সো অলরেডি প্রাইসটা যেটা কোট করা হচ্ছে ওইটাতেই কিন্তু এই ডিভিডেন্ডের এফেক্টটা ইনকর্পোরেটেড থাকবে। সো এই কারণেই দেখা যেতে পারে যে when it comes to আমেরিকান অপশনের ক্ষেত্রে definitely more opportunities 3 মাস থেকে বেশি, the value should be higher. But when it comes to European options, since we can only exercise at maturity, একটা ডিভিডেন্ড এই দুইটা পিরিয়ডের মাঝখানে পাওয়ার কারণে এমনও হইতে পারে যে the option, the value of the call option, European call option might be lower, ঠিক আছে, একটা 6 মাসের থেকে 3 মাসেরটা বেশি প্রাইস থাকতেও পারে, ঠিক আছে। সো এই কারণে আমরা আসলে কোয়েশ্চেন মার্ক গুলা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ভলাটিলিটি অফ স্টক প্রাইসেস, ঠিক আছে। সো ভলাটিলিটির ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্লাস কেন? এনি আইডিয়া? স্যার কারণ আমরা হচ্ছে আপসাইড পটেনশিয়াল খুঁজি যখন কোন অপশন প্রাইস করতে চাই, এই কারণে নাকি স্যার? আচ্ছা, ভলাটিলিটি বেশি মানে কি? ভলাটিলিটি মানে বেশি মানে হচ্ছে যে এটা যদি একটা স্টকের প্রাইস মুভমেন্ট থাকে আর এটা যদি আরেকটা স্টকের প্রাইস মুভমেন্ট থাকে, then we can definitely say যে
এই স্টকটার প্রাইস ভলাটিলিটি ইজ হায়ার দেন এই this particular stock. এখন ভলাটিলিটি বাড়া মানে কি? ভলাটিলিটি বাড়া মানে হচ্ছে the probability of the chance that the stock will do very well, ঠিক আছে, হাইস গুলা অনেক বেশি উপরে, or very poorly increases, right? আমি আবার একটু বলি, ভলাটিলিটি বাড়া মানে কি? ভলাটিলিটি বাড়া মানে হচ্ছে the chance that the stock will do either very well or very poorly increases, right? It increases. এখন when we are talking from the perspective of the owner of a stock, ঠিক আছে, একটা স্টক ওনার পার্সপেক্টিভ দিয়ে যখন কথা বলতেছি, এই দুইটা আউটকাম কিন্তু they have a tendency to offset each other, right? The probability that it will do very well and the probability that it will do very poor. কিন্তু এটা কি একটা কল অপশন বা পুট অপশনের ওনারের ক্ষেত্রে is this true? না, কারণ হচ্ছে আমরা কলের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে কল অপশনস they benefits or just a second, they benefit from price increases, but they have a limited downside risk, right? On the other hand, when it comes to puts এর ক্ষেত্রে আমরা কি দেখছি যে they benefit from reduction in prices, but they have limited downside risk as well, right? So যেটা হচ্ছে যে আপনার পুটের ক্ষেত্রেও কলের ক্ষেত্রেও ওদের কিন্তু একটা এন্ডে কিন্তু এটা লিমিট করে দেওয়া হচ্ছে আমাদের, তাই না? পুটসের ক্ষেত্রেও কলসের ক্ষেত্রেও। তো এই কারণে ভলাটিলিটি বেশি হওয়া মানে কি? ভলাটিলিটি বেশি হওয়া মানে কলের ক্ষেত্রে কল যে জিনিসটা দেখতেছে সে দেখতেছে হচ্ছে যে প্রাইস বাড়ার সম্ভাবনা কি বাড়তেছে? হ্যাঁ, প্রাইস বাড়ার সম্ভাবনা বাড়তেছে। তার মানে the probability of the call option being in the money, যেহেতু ভলাটিলিটি বেশি, is increasing as well. Whereas when it comes to puts কি চায়? puts চায় হচ্ছে যে প্রাইস কমার সম্ভাবনাটা বা ওইটার থেকে বেনিফিট করা। So is the probability of the price decreasing in মানে প্রাইস ডিক্রিজ হওয়ার সম্ভাবনা কি বাড়তেছে? হ্যাঁ, বাড়তেছে যখন ভলাটিলিটি বেশি থাকতেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আবার? সেই ক্ষেত্রে the probability of the put being in the money is increasing as well, right? ওই পার্টিকুলার স্টকটার উপর যে পুটটা সেটার কি বলে ইন দা মানি থাকার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই কারণে আমরা বলতেছি যে when it comes to volatility, the all the options, whether it be American, European, call or put, the value of these options should go up. কারণ কি? কারণ হচ্ছে unlike the owners of a stock, the owners of calls and puts actually benefit from either increases in prices or decreases in prices, ঠিক আছে? Whereas the other end is basically limited, ওইদিকে লস হওয়ার সম্ভাবনা থাকতেছে না। সেই কারণে যেটা হচ্ছে যে যেহেতু এক সাইডের প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, আরেকটা তো আমরা লিমিট করে দিতেছি, because that's what options do, right? So the probability of the options being in the money is greater. So the value or the price of the options should go up if the volatility on these stocks are greater as well. Okay. So next we have risk-free rate, and risk-free rate probably সবচেয়ে complicated, ঠিক আছে? Risk-free rate আমরা একটু ডিটেইলে আসি। Okay. So risk-free rate it's not really that straightforward, ঠিক আছে? কিন্তু আমি আবার একটা জিনিস রিটারেট করতে চাই বা মানে আবার বলতে চাই, যেটা শুরুতে বলা হয়েছিল যে আমরা কিন্তু চিন্তা করতেছি যে we are only changing one variable. So when I'm saying increasing the risk-free rate, আমরা কিন্তু assume করতেছি যে the dividend is the same as before, constant. The volatility remains the same. The time to maturity is remaining the same. Delivery, strike price, and the current stock price, everything else is remaining the same, ঠিক আছে? এখন সাধারণত যেটা দেখা যায় যে যখন ইন্টারেস্ট রেট আসলে বাড়ে, we naturally see the price of the stocks, sorry, we
naturally see যে যখন interest rates আসলে বাড়ে, price of stocks actually go down, right, in the marketplace. So stock price যদি কমে থাকে তাহলে এই এফেক্ট গুলা কি ঠিক আছে? হ্যালো, ঠিক নাই, রাইট? স্টক প্রাইস যদি কমতো তাহলে we should have expected the call options or the value of the call options to decrease, whereas the value of the put options should have increased, right? But that is not the case. Why isn't that the case? এটার কারণটা হচ্ছে যে আমি আবার বলি, কি বললাম একটু আগে? আমি বললাম যে আমরা শুধু assume করতেছি we are changing one variable. So obviously এটা সত্যি যে রিয়েল লাইফে মানে একটা মুভমেন্ট আসলে ইন্ডিভিজুয়ালি বা আইসোলেশনে হয় না, but in order to better understand the effects of these factors আমরা আসলে আইসোলেট করে করে দেখতে চাচ্ছি, ঠিক আছে? So even though this happens in reality, but what is happening in our model যে ইন্টারেস্ট রেট বাড়তেছে কিন্তু স্টক প্রাইস কিন্তু ইটস রিমেইনিং কনস্ট্যান্ট, ঠিক আছে? স্টক প্রাইস কিন্তু it's remaining the same. স্টক ইন্টারেস্ট রেট বাড়া কিন্তু স্টক প্রাইস কনস্ট্যান্ট থাকা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আচ্ছা যাই হোক, এটার মানে আসার আগে আপনার ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে the NPV of all future cash flows on the stock কি হওয়া উচিত বলেন তো? If the interest rate goes up, কমে যাওয়া উচিত। কমে যাবে। right, the NPV of future cash flows on the company or on the stock should go down. And when this goes down, সাধারণত আমরা যেটা দেখি in the marketplace, the stock price should go down as well. But এটা তো হচ্ছে না। কি হচ্ছে? স্টক প্রাইসটা কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে? সো NPV of future cash flows কমতেছে কিন্তু স্টক প্রাইস কনস্ট্যান্ট থাকা, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইনভেস্টররা ভাবতেছে বা বলতেছে, they're saying that the prospects for future growth for this particular stock, আমি আবার বলি, the prospect for future growth for this stock outweighs the drop in the NPV of the stock, ঠিক আছে? তার মানে prospects on the prospects for future growth is outweighing the drop in the NPV of future cash flows, ঠিক আছে? সো এই প্রসপেক্টটা বেশি থাকা বা প্রসপেক্টটা বিষয়ে একটা ভালো ধারণা থাকা, it's implying a bullish bias building up around the stock price, ঠিক আছে? So since there's a bullish bias building up around the stock price, ঠিক আছে, আমাদের স্টক প্রাইসটা আসলে পড়ে না, it stays constant. And we expect, since there's a bullish bias, again, since there's a bullish bias building around the stock price, we expect the value of the call or call options, that is both the American and the European, should go up, whereas the value of the put options should go down, ঠিক আছে? আমি আবার একটু সামারাইজ করে বলি কি বললাম। When the interest rate in the economy goes up, what do we expect, or what happens naturally in the marketplace? The stock price decreases, ঠিক আছে? এই স্টক প্রাইসটা সাধারণত ডিক্রিজ হওয়ার কারণ কি? স্টক প্রাইসটা সাধারণত ডিক্রিজ হওয়ার কারণ হচ্ছে যে when the interest rate goes up, the NPV of all future cash flows on the stock actually goes down, ঠিক আছে? And এই কারণে we expect the stock price, or actually in reality or in naturally যেটা হয় সেটা হচ্ছে the stock price goes down. কিন্তু আমরা শুরুতে যেটা বলে দিয়েছি যে আমরা যখন এখানে একটা ভ্যারিয়েবল বা একটা ফ্যাক্টর চেঞ্জ করতেছি, we are assuming that all other factors are remaining constant. So এখানে আমাদের এই মডেল অনুযায়ী the stock price should remain constant. The stock price is actually remaining constant, ঠিক আছে? So এটার ইমপ্লিকেশনটা কি? এটার ইমপ্লিকেশন হচ্ছে যে ইনভেস্টর যারা আছে
they think that the prospect for future growth around this stock is basically outweighing the reduction in the NPV of future cash flows of the stock. So এটার কারণে stock price constant থাকতেছে. But what this is suggesting is that there's a bullish bias around the stock price. Okay, মানুষজনের ভাবনা এই স্টকটা নিয়ে ভালো, ঠিক আছে, expectations ভালো. So এই কারণে, since there's a bullish bias, we expect that the value of the call options will go up and the value of the put options on this particular stock should go down. Okay. Yes, sir. Okay. So finally হচ্ছে dividend. Dividend এর ক্ষেত্রে শুরুতে একটা কথা বলছিলাম যে option prices are not adjusted for dividends but they are dividend sensitive. এটা মানে কি বলছিলাম? এটা মানে বলছিলাম হচ্ছে যে when the stock যেটার উপর আসলে call option বা put optionটা আসলে আনানো হয়েছে, when it goes ex dividend, তখন there's a tendency to think যে the price of the option, the value of the option should be adjusted accordingly. ঠিক আছে, but that is not going to happen. এটা হয় না কেন? কারণ আসলে শুরুতেই in the beginning যখন আমরা আসলে কন্ট্রাক্টটা এন্টার করতেছি বা প্রাইসটা আসলে কোট করা হচ্ছে on these particular options, ওই প্রাইসিংটাতেই আসলে আপনার ডিভিডেন্টের অ্যাডজাস্টমেন্টটা বা ডিভিডেন্টের এফেক্টটা ইনকর্পোরেটেড থাকে। ওকে, সো এখন হচ্ছে যে ডিভিডেন্ড যদি এগেন বাড়ার ইনক্রিজ করার সম্ভাবনা থাকে, তাহলে আমরা বলতেছি কল অপশনের ভ্যালুগুলা শুড গো ডাউন whereas the value of the put options should go up. এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আপনার we know যে if there is a chance for if there is a chance না আসলে ডিভিডেন্ড যদি বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে সাধারণত যে এফেক্টটা হয়, ঠিক আছে, সাধারণত যে এফেক্টটা হয় সেটা হচ্ছে যে আপনার কল অপশনের ভ্যালুটা, ঠিক আছে, কল অপশনের ভ্যালুটা কমে যায়, কারণ dividend has a tendency to reduce stock prices, right? Effect on stock prices যেটা থাকে সেটা হইতেছে it tends to reduce it, right? So সেই ক্ষেত্রে ডিভিডেন্ড যদি বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে কল অপশনের ক্ষেত্রে the values should actually go down, and for put options the values should actually go up. Okay, so to slightly summarize what we have seen so far, these are 1 2 3 4 5 6 7 factors যেটার উপর আসলে call or put options, whether it be American, European, affect তাদের ভ্যালুতে এফেক্ট কি হচ্ছে এটা আমরা দেখতেছি, ঠিক আছে। and একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা চিন্তা করতেছি যে ইন আইসোলেশন একটা ফ্যাক্টর যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে এফেক্টটা কি হইতেছে, and সবগুলোই মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল। কনফিউজিং বিটটা একটা হচ্ছে যে টাইম টু ম্যাচুরিটির ক্ষেত্রে দিস কোয়েশ্চেন মার্কস, বাট ওটা এক্সপ্লেন করা হয়েছে যে ইউরোপিয়ান অপশনের ক্ষেত্রে কেন কোয়েশ্চেন মার্ক আসতেছে। ভলাটিলিটিটা মাথায় রাখবেন, ঠিক আছে, ইউ গাইস শুড মানে এখন বোঝা উচিত। আর রিস্ক ফ্রি রেটটা যদি না বুঝে থাকেন তাহলে দেন ইটস অ্যান ইস্যু। এটা আবার দরকার হলে আপনারা ভিডিওটা দেখে বা বই পড়ে ট্রাই টু ফিগার আউট হোয়াটস হ্যাপেনিং। ওকে, সো এটাই। নেক্সট হচ্ছে উইল লুক ইনটু সাম অ্যাজাম্পশনস এন্ড নোটেশনস, ঠিক আছে। আমি সবগুলা নোটেশন এখানে আর আনি নাই কারণ বেশিরভাগই আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। The assumptions that we saw in the third chapter, if I remember correctly, it's exactly the same as those. যে ফার্দার আমরা যে আমাদের কল মানে অপশনের প্রাইসিং এর ক্ষেত্রে the lower and upper bounds, তারপর হচ্ছে we'll look into put call parity. So এগুলার ক্ষেত্রে আসলে these assumptions are still true, ঠিক আছে, যে there is no transaction cost, right, বা থাকলেও it's insignificant to the trading amount, right, and all profits are subject to the same tax rate, and we can borrow and lend at the same rate, which is the risk-free rate. And some of the notations that you should have memorized
by the time this class ends is capital C দিয়ে আমরা সাধারণত আমেরিকান কল অপশনের ভ্যালু বুঝাই, স্মল কেস সি এর ক্ষেত্রে আমরা এটা ইউরোপিয়ান অপশনের ভ্যালু বুঝাচ্ছি। সিমিলারলি বড় হাতের পি যেটা, সেটা হচ্ছে ভ্যালু অফ an American put, American, and ছোট হাতের পি হচ্ছে ভ্যালু অফ a European put. So first আমরা যেটা দেখব সেটা হচ্ছে upper bounds on the value of the call options and the put options. ঠিক আছে, সো এটা আমরা একটু কাইন্ডলি দেখি। ওকে, সো ইউরোপিয়ান কল অপশনের ক্ষেত্রে আর আমেরিকান কল অপশনের ক্ষেত্রে the upper bound is basically this. ঠিক আছে, that the value or the highest value of a call option, whether it be European or whether it be American, it should be the stock price. এটা কেন কেউ বলতে পারবেন? হ্যালো, স্যার স্টক প্রাইস কখনো নেগেটিভ হইতে পারে না এই কারণে? আমি তো বলতেছি যে স্টক প্রাইসের বেশি হইতে পারবে না একটা কল অপশনের ভ্যালু, বেশি হইতে পারবে না, আইদার ইকুয়াল অথবা কম। আচ্ছা, so options are what? The call option is what? Call option is a right to buy the underlying. In this case আমরা যেটা দেখতেছি আমরা underlying ধরে নিচ্ছি যে it's a stock. So it's a derivative contract, ঠিক আছে, where the buyer is getting the right to buy stock, right to buy stock. So আপনারা একটু লজিক্যালি চিন্তা করে দেখেন, মানে এটা কি সম্ভব যে আপনি একটা মানে স্টক কেনার জন্য রাইট একটা কিনতেছেন ইউজিং অ্যান অপশন, and the call option is more valuable than the stock itself. স্টকের প্রাইস হচ্ছে 50 টাকা আর আপনার অপশনের প্রাইস হচ্ছে 100 টাকা। এটা কি মানে লজিক্যালি ডাজ ইট মেক সেন্স? It doesn't. So since it's simply a right to buy a stock, ঠিক আছে, একটা স্টক কেনার রাইট কিনতেছি আমরা by using a call option, so theoretically the value of a call option can never be greater than the stock price. ঠিক আছে, যদি এই কন্ডিশন সত্যি না হয় তাহলে there is an arbitrage opportunity. Arbitrage opportunity কি হবে এটা চিন্তা করে দেখেন, that is arbitrager হচ্ছে একটা স্টক কিনবে আর একটা কল অপশন সেল করে দিবে। ঠিক আছে, কল অপশন সেল করে দিবে if the call option is priced higher than the stock itself. ওকে, কারণ এটা আসলে সম্ভব না। Okay, next we have এটা আর কি আমেরিকান বুঝাচ্ছি। ঠিক আছে, next we look into the American the upper bound or the American put option. ঠিক আছে, so again similar ইসে আসি। ঠিক আছে, আমাকে পুট অপশন আমাকে কি দিচ্ছে, it's basically giving me বা giving the holder the right to sell a stock for K, right? Put option কি দিচ্ছে? Put option is giving the holder the right to sell a stock for the strike or the exercise price. ঠিক আছে, what's the lowest মানে একটা স্টক প্রাইস যেতে পারে? 0. 0, right? 0 is the
maximum or the minimum that the stock price can become, ঠিক আছে? So আমরা জানি হচ্ছে যে the value of a put option is usually k minus s, তাই না? Right? So s যদি 0 হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আসলে কত হইতে পারে একটা পুট অপশনের? কে, রাইট? কে হইতে পারে? সো এই কারণে আমরা বলতেছি হচ্ছে যে the maximum an American put option can be worth is the strike price or the exercise price. এটার লজিকটা কি? এটার লজিকটা হচ্ছে যে সবচেয়ে মানে the minimum that the share price can go down to or the stock price can go down to is 0. So if it's something worth 0 and I'm selling it for K, তাহলে the delivery price, or sorry, the strike price should be the maximum that an American put option can be worth. Okay? So এটা গেল। So আমরা বলতেছি আমেরিকান পুট অপশনের ক্ষেত্রে the value of an American put option should be less than or equal to the exercise price or the strike price. Okay, এর থেকে বেশি হইতে পারবে না। আচ্ছা, এখন আসি যে ইউরোপিয়ান পুটের ক্ষেত্রে আসলে কি হচ্ছে। ঠিক আছে, ইউরোপিয়ান আর আমেরিকানের মধ্যে ডিফারেন্সটা কি? ইউরোপিয়ান আর আমেরিকানের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে the European option can only be exercised at the maturity. ঠিক আছে, so at maturity যদি exercise করি, at maturity what is the maximum value that the European put can be worth? স্টক প্রাইস 0 হয়ে যেতে পারে এবং ইউরোপিয়ান পুট অপশনটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারবে এই ম্যাচুরিটিতে? 0। কে হবে, রাইট? সো কে যদি হয় ম্যাক্সিমাম ভ্যালু এট ম্যাচুরিটি, এটাকে আমরা যদি ডিসকাউন্ট করি তাহলে দিস শুড বি কে ই টু দি পাওয়ার মাইনাস আর টি। সো এই কারণে আমরা বলতেছি হচ্ছে একটা ইউরোপিয়ান পুট অপশনের ভ্যালু ক্যান নট বি মোর দেন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য স্ট্রাইক প্রাইস অফ দি এক্সারসাইজ প্রাইস। ওকে, সো যদি এই দুইটার মধ্যে, দুইটা কন্ডিশনের মধ্যে একটা যদি না হোল্ড করে তাহলে again an arbitrage opportunity exists. তখন সেই ক্ষেত্রে arbitrager কি করতে পারবে? They can actually sell a put option and invest the proceeds at the risk-free rate, which is R. Okay, so just to summarize, কি হবে? When it comes to call options, whether it be American, European, আমাদের ভ্যালু অথবা প্রাইসটা আসলে it cannot be worth, the call options cannot be worth more than the stock itself. So the maximum it can be worth is the stock price. American put এর জন্য দেখলাম যে since it can be exercised anytime before the maturity, so it can never be worth more than the strike price কারণ the minimum that the share price can go down to is 0. Same logic applied to the European put option as well. But যেহেতু European put option can only be exercised at maturity, so এই কারণে আমরা ধরে নিচ্ছি যে এটার প্রেজেন্ট ভ্যালুটা মানে at maturity যেহেতু it can, the maximum it can be worth is k, so এই কারণে আপনার today it can not be worth more than the present value of the strike price or the exercise price. Okay, ঠিক আছে। এখন কল অপশনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু, সরি স্যার কল অপশনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টটা কেন আনলাম না, শুধু পুট অপশনের ক্ষেত্রে আনলাম? ইউরোপিয়ান পুট অপশন, ইউরোপিয়ান কল অপশনের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্টটা কেন চিন্তা করা হলো না? চিন্তা করা হয় নাই কারণ এখানে একটা হচ্ছে বিক্রি করার বিষয় আর একটা হচ্ছে কেনার বিষয়। ঠিক আছে, সো কেনার যেহেতু বিষয় আমি কিন্তু এসও লিখতেছি, দ্যাট ইজ দ্য কারেন্ট স্টক প্রাইস, আমি কিন্তু এসটি লিখতেছি না। মানে আজকে টুডে the European call option cannot be worth more than the current stock price. আমি কথাটা বুঝাইতে পারছি? আমি কিন্তু এসও লিখছিলাম। ইয়েস স্যার। ঠিক আছে, আজকের স্টক প্রাইস থেকে বেশি হতে পারবে না, আজকের স্টক প্রাইস থেকে, ম্যাচুরিটিতে না।
ওকে জি স্যার, বুঝতে পারছি। ওকে সো নেক্সট উইল বি লুকিং ইনটু দ্য লোয়ার বাউন্ডস, যেটার নিচে আসলে কোনো একটা ইউরোপিয়ান কল অপশন বা পুট অপশনের ভ্যালু যেতে পারবে না, ঠিক আছে। সো ফার্স্ট উইল বি লুকিং ইনটু, প্রথম কথা হচ্ছে যে আমরা উই আর লুকিং ইনটু ইউরোপিয়ান অপশনস only for the lower bounds, ঠিক আছে। and ফার্স্টে আমরা হচ্ছে কলের জন্য দেখব, দ্যাট ইজ কল অপশন or ইউরোপিয়ান কল অপশন, আর তারপরে দেখব অন দ্য পুট অপশনস। আর এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমাদের লোয়ার বাউন্ডের যে আর্গুমেন্ট গুলা, দিজ আর অন নন ডিভিডেন্ড পেইং স্টকস, ঠিক আছে। ডিভিডেন্ড আনতেছি না কারণ একটু কমপ্লিকেটেড হয়ে যায়, সো আমরা ফর দ্য টাইম বিং উই আর কিপিং ইট সিম্পল, ঠিক আছে। আমরা শুধু ইউরোপিয়ান অপশনের ক্ষেত্রে ফার্স্টে শুধু দেখতেছি এবং উই আর লুকিং ইনটু নন ডিভিডেন্ড পেইং স্টকস। ওকে সো এখন আমি একটু জাস্ট আপনাদের বইতে যাব। ওকে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। Okay, great. So as I was saying, we'll be looking into the lower bounds or calls on non-dividend paying stocks, ঠিক আছে। So first day হচ্ছে ইউরোপিয়ান কল অপশনের জন্য আমরা দেখতেছি on non-dividend paying stocks. So এটা হচ্ছে the lower bound, ঠিক আছে। লোয়ার বাউন্ডটা কি? লোয়ার বাউন্ডটা হচ্ছে the current stock price minus the present value of the strike price, এই দুইটার ডিফারেন্স যেটা, এটা হচ্ছে should be the lower bound for calls on non-dividend paying stocks. আমরা ফার্স্ট একটু একটা ম্যাথমেটিক্যাল কি বলে এক্সাম্পল দেখবো, then we'll look into the formal argument. Okay, so ওরা যেটা বলতেছে যে it's given that the current stock price is 20, the strike price is 18, risk-free rate 10%, and the time to maturity সিম্পলিসিটির জন্য 1 বছরই ধরা হচ্ছে, ঠিক আছে। সো এইটার ভ্যালু কত? লোয়ার বাউন্ড যে আমি সেট করছি এটার ভ্যালু কত আসতেছে? ওরা ভ্যালু দেখাচ্ছে শুড বি 3.71। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই ফিচার্স সহ এই কল অপশনটার ভ্যালু ক্যান নেভার গো ডাউন বিলো 3.71। তার মানে if it's priced below 3.71 there should be an arbitrage opportunity, ঠিক আছে। সেটাই হচ্ছে যে consider the situation where the European call price is 3 কি এটার থেকে ছোট না বড়? ডেফিনেটলি ছোট। তার মানে যেই লোয়ার বাউন্ডটা ছিল সেটার নিচে কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। সো বলতেছে which is less than the theoretical minimum of 3.71. So what can an arbitrager do? The arbitrager can short the stock and buy অথবা লং, যেটাই বলেন, বাই কল, ঠিক আছে। and এটার মাধ্যমে they receive a cash inflow of $17. স্টক হচ্ছে $20, সো $20 সে শর্ট করতেছে, শর্ট করে রিসিভ করতেছে, আর কলটা কেনার জন্য তার হচ্ছে $3 লাগতেছে because it's currently priced at 3. So that's why he has a remaining cash flow of 17. So এই 17টা কি করবে? আজকে ইনভেস্ট করবে কয়দিনের জন্য? 1 বছরের জন্য, ঠিক আছে। 1 বছরের জন্য ইনভেস্ট করবে at what rate? At the risk-free rate. So সেটাই করলো যে invested for 1 year at 10% per annum, the 17 grows to 18.79. তার মানে আজকের $17, এটা হচ্ছে 18.79 হয়ে যাচ্ছে। So at the end of the year, the option expires. If the stock price is greater than 18, the arbitrator exercises the option for 18, closes out the short position and makes a profit. Okay. So সে কি করতে পারবে? দুইটা সিনারিও হইতে পারে। একটা হচ্ছে যে stock price is actually greater than the delivery price which is 18, and আরেকটা সিনারিও হচ্ছে the stock price is less than the strike price of $18, ঠিক আছে। So 18 থেকে যদি বেশি হয় তাহলে কি করতে পারে? সে হচ্ছে তখন কল অপশনটা এক্সারসাইজ
করবে, কল অপশনটা এক্সারসাইজ করে কত টাকা দিয়ে কিনবে? 18 টাকা দিয়ে কিনবে। 18 টাকা দিয়ে কিনে সে রিসিভ করলো কত? তার কাছে কারণ কারেন্টলি কত আছে? 18.79। তার মানে এই 18.79 থেকে আমরা যদি 18 বাদ দেই, $0.79 একটা আরবিট্রেজ প্রফিট সে করতেছে। আরেকটা সিচুয়েশন কি? আরেকটা সিচুয়েশন হচ্ছে 18 থেকে যদি কম, 18 থেকে কম হইলে ধরেন আমরা ধরে নিচ্ছি লেটস সে ইটস $17, রাইট? $17 যদি হয় সে তাহলে কি করবে? সে কল অপশনটা এক্সারসাইজ করবে না, ইটস গোয়িং টু এক্সপায়ার ওয়ার্থলেস। সো সে অন দি আদার হ্যান্ড কি করবে? স্পট মার্কেট থেকে $17 দিয়েই কিনে ফেলবে। সো $17 দিয়ে যদি কিনে দেয় ফেলে, তাহলে এখন কিন্তু প্রফিটের মাত্রাটা আসলে আরো বেড়ে গেল। সো 1.79 তখন হচ্ছে সে একটা আরবিট্রেজ প্রফিট করার সুযোগ থাকতেছে। কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো? নো স্যার। ওকে, সো এখন আমরা একটু ফর্মাল আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা এখন একটু দেখব। ঠিক আছে? সো দে আর টকিং অ্যাবাউট ক্রিয়েটিং টু পোর্টফোলিওস। ঠিক আছে? দুইটা পোর্টফোলিও কি? দুইটা পোর্টফোলিও হচ্ছে, একটা হচ্ছে ওয়ান ইউরোপিয়ান কল অপশন প্লাস আ জিরো কুপন বন্ড দ্যাট প্রোভাইডস পে অফ কে এট টাইম টি। এটা আরেকভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে যে একটা কল অপশন আর কে ম্যাচুরিটিতে গিয়ে ফেরত দিতে হবে। সরি, মানে ইনভেস্টমেন্ট যদি আমি করি, আরেকভাবে যেটা দেখা যায়, ইনভেস্টমেন্ট যদি করি আমার ম্যাচুরিটিতে গিয়ে পে অফ হচ্ছে কে। ঠিক আছে? মানে একটা ইউরোপিয়ান কল অপশন প্লাস আ জিরো কুপন বন্ড দ্যাট প্রোভাইডস আ কে অফ কে এট টাইম টি, এটা একটা, দিস ইজ ওয়ান ওয়ে অফ লুকিং ইনটু ইট। The other way of looking into it is one European call option plus an investment of some amount which is going to grow to K at the time of maturity. ঠিক আছে? So this is another way of looking into it. Our portfolio B তে কি আছে? Portfolio B তে we have one share of the stock. Okay. তো এখন আমরা একটু ফর্মাল আর্গুমেন্টটা দেখি। ওকে, সো দুইটা সিনারিও হইতে পারে। আমি একটা ম্যাট্রিক্স আঁকি। একটা সেকেন্ড। সরি। ওকে, স্যার, জি জি বলেন। স্যার পোর্টফোলিও এতে তারা বন্ড নিয়ে কাজ করেছে বা পোর্টফোলিও এতে তারা বন্ড ইনক্লুড করেছে, সেইটা কি কোনো কারণ আছে তার স্টক না নিয়ে কেন বন্ড? বললাম বন্ড হিসাবে চিন্তা না করে একটা কল অপশন আর কিছু টাকা আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, যেই টাকাটা ম্যাচুরিটিতে গিয়ে কে সমান পরিমাণ হবে। That's another easier way of looking into it. So this is exactly the same as if you buy a bond that is going to pay you or principal amount টা হচ্ছে কে সমান দিবে at maturity. So জিনিসটা এটাই। ঠিক আছে? এটা কারণটা হচ্ছে যে আপনি এখনই দেখবেন যে either you're going to be left with an additional amount of money অথবা lack of money. যাই হোক, এটা লেন্ডিং আর বরোইং এর বিষয় আর কি। ঠিক আছে? আর কিছুই না। সো পোর্টফোলিও এ তে, ঠিক আছে, পোর্টফোলিও এর আগে আমরা একটু দুইটা সিচুয়েশনের কথা চিন্তা করি। সো ম্যাচুরিটিতে গিয়ে দুইটা সম্ভাবনা আছে। ঠিক আছে? এই টাইমে যেই স্টক প্রাইসটা থাকবে দ্যাট উইল অ্যাক্ট আইদার বি গ্রেটার দেন দ্য স্ট্রাইক প্রাইস, অথবা দ্য stock price will actually be less than the strike price. ঠিক আছে? সো আমরা পোর্টফোলিও এর ভ্যালুর কি অবস্থা সেটা একটু দেখি, এন্ড পোর্টফোলিও বি এর ভ্যালুর অবস্থা কি হবে সেটা একটু দেখি। ওকে, সো ইফ দ্য স্টক প্রাইস ইজ গ্রেটার দেন দ্য স্ট্রাইক প্রাইস, তাহলে পোর্টফোলিওর ভ্যালু আসলে কি হবে কেউ বলতে পারবেন? আমাদের কি কি ছিল? আমাদের পোর্টফোলিও এতে ছিল হচ্ছে একটা কল অপশন
আর কে পে অফের একটা বন্ড, অথবা আরেকটা বলছি যে মানে ইনভেস্টমেন্ট করতেছেন যেটার পে অফ এট দি এন্ড অফ ম্যাচুরিটি উইল বি কে। ঠিক আছে, সো ইফ এসটি ইজ গ্রেটার দেন কে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কল অপশনটা এক্সারসাইজ করব নাকি করব না? স্যার করবো। কল অপশনটা এক্সারসাইজ করব, স্যার। এক্সারসাইজ করব যে কয় টাকায় কিনবো, এই এক্সারসাইজ প্রাইস দিয়ে কিনবো, রাইট? ইয়েস স্যার। আমি অলরেডি একটা ইনভেস্টমেন্ট করে রাখছিলাম যেটার পে অফ হচ্ছে কে, সো আমার হাতে টাকা আছে, কোনো সমস্যা নাই। সো আমি এই কে অ্যামাউন্টটা দিয়ে আমি কল অপশনটা এক্সারসাইজ করতেছি এবং কে দিয়ে হচ্ছে স্টকটা কিনতেছি। সো ওয়ান্স আই হ্যাভ দ্য স্টক, হোয়াট ইজ মাই পোর্টফোলিও ওয়ার্থ? এসটি স্যার। স্যার দ্য ভ্যালু অফ দ্য স্টক which is এসটি, তাই না? আমি কে দিয়ে এসটি সমান পরিমাণ একটা অ্যাসেট কিনতেছি, কিন্তু অ্যাসেটটা তো ইটস ওয়ার্থ এসটি, তাই না? কে দিয়ে কিনি, এসটি দিয়ে কিনি, ফ্রিতে পাই, এসটি সমপরিমাণ অ্যাসেট আমার কাছে পোর্টফোলিও এতে আছে, রাইট? ইফ the stock price is actually less than the delivery price at maturity, will I exercise the option? নো স্যার। I will not exercise the option. I will not buy the underlying stock. So what am I left with? This expires worthless. So আমি যে বন্ডটাতে ইনভেস্টমেন্ট করছিলাম সেটার পে অফ হচ্ছে কে, সো আমি এই কারণে আই এম লেফট উইথ কে সমপরিমাণ অ্যাসেট, রাইট? হ্যালো Yes, sir. এখন আসেন পোর্টফোলিও বি তে। পোর্টফোলিও বি তে কি ছিল? ইট ওয়াজ ওয়ান শেয়ার অফ স্টক অর ওয়ান স্টক, যেভাবে বলি, ঠিক আছে? সো ডেলিভারি প্রাইস থেকে দাম বেশি হোক, সরি এক্সারসাইজ প্রাইস থেকে দাম বেশি হোক, এক্সারসাইজ প্রাইস থেকে কম হোক, ডাজন্ট ম্যাটার, the value of the stock will be S sub t in both the conditions. So আমরা এখানে কি দেখতেছি? আমরা এখানে দেখতেছি যে পোর্টফোলিও A is either worth just as much as portfolio B অথবা বেশি, right? Portfolio A is worth the same as portfolio B or portfolio A is actually worth more, কারণ এখানে সিনারিওটা কে ছিল? ST is less than K, so either সমান অথবা বেশি, রাইট? সো আজকে আমাদের এখন যদি তাইলে ওইভাবে জিনিসটা লিখি, তাইলে ম্যাচুরিটিতে যদি if this is the scenario, that is portfolio A is worth as much or more than portfolio B at maturity, shouldn't this be true today as well? আজকের জন্য এটা সত্যি হওয়া উচিত না, অথবা কোনো মাঝখানে কোনো সময়টার জন্য এটা সত্যি হওয়া উচিত না, স্যার। রাইট? সো এই কারণে আমরা বলতেছি যে পোর্টফোলিও এতে আমাদের আসলে কি ছিল? উই হ্যাড আ কল অপশন, রাইট, প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস আর টি, এটা this is the present value of the payoff from the bond. So maturity this was K. So ajke this is present value of K should be greater than or equal to S naught or S sub S naught, right? So Yes, এটা sir. আমরা এভাবেও লিখতে পারি যে C is greater than or equal to S naught minus K e to the power minus RT. আমি কি বুঝাতে পারছি? Yes. ওকে, তাহলে এটা ক্লিয়ার করে দিলাম কারো কোশ্চেন না থাকলে। ওকে, okay, so next we look into the lower bounds for European puts on non-dividend paying stocks. ঠিক আছে, so এটার জন্য আমরা বলতেছি যে the minimum that a European put option on non-dividend paying stock should be valued at is the present value of K or the present value of strike price minus the current stock price.
ঠিক আছে? সো এগেন ওরা হচ্ছে এখানে আবার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে ওরা এটা এক্সপ্লেন করছে, এক্সপ্লেন করে দেখাইছে যে আসলে আরবিট্রেজ অপরচুনিটি থাক, মানে যদি মিসপ্রাইসিং হয় তাহলে আরবিট্রেজ অপরচুনিটি থাকে, and how the arbitrager can make the profit and what will be the amount of profit. So this is important, but যেহেতু আমি আগের এক্সাম্পলটা দেখিয়েছি, it's very similar to that, so আপনারা এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? So again we're looking into a more formal argument, ঠিক আছে? So এখানে আমরা we're taking into consideration portfolio C and portfolio D. Portfolio C তে আমার কি আছে? Portfolio C তে হচ্ছে we have one European put option plus one share. Okay, একটা put option, একটা share, and in portfolio D we have a zero coupon bond paying off K at time T. Again, এটা another way of looking into this is an investment that is worth K at maturity. Okay, দুই ভাবে আমরা চিন্তা করতে পারব। So again, let's say we have portfolio C and portfolio D. So there is two possibilities. দুইটা possibility কি? দুইটা possibility হচ্ছে যে either the strike price will be greater than, the stock price will be greater than the exercise price, অথবা the stock price will be less than the strike price. Okay, so the galo, we have portfolio C, we have portfolio D. So we have portfolio C and we have portfolio D. এখন আমাকে কেউ বলেন তো যে যখন the stock price is greater than the exercise price, আমার portfolio C এর ভ্যালু কত হবে? হ্যালো, স্যার শুধু কে হওয়ার কথা? স্যার হ্যাঁ? এক্সারসাইজ করবো না তো স্যার, শুধু কে হওয়ার কথা স্যার? স্যার বন্ড ST থেকে স্যার পাচ্ছে ST স্যার ST এসটি হবে স্যার। আচ্ছা, কে যে বললেন, কেন বললেন? স্যার উল্টোটা বলছি স্যার, এটা ভুলে গেছি স্যার, আজ কি হবে স্যার, ভাবছিলেন স্যার এটা আর কি এক্সারসাইজ হবে আর কি। আচ্ছা, so when ST, that is the stock price, is greater than the strike price, we obviously wouldn't exercise a put option. Put option exercise করবো না, it's going to go worthless. All I'm left with is a stock, so or a share. So সেটার প্রাইস কত? সেটার প্রাইস হচ্ছে ST. But on the other hand, when the stock price is actually less than the exercise price, we will what? We will exercise the option at maturity. So optionটা যদি আমরা এক্সারসাইজ করি, পুট অপশনটা এক্সারসাইজ করে আমি কি করব? পুট অপশনটা আমি এক্সারসাইজ করে আমি আমার শেয়ারটা যেটা সেটা আমি বিক্রি করে দিব। বিক্রি করে কত টাকা পাবো? বিক্রি করে কে টাকা পাবো, রাইট? সিমিলারলি আমার পোর্টফোলিও ডির এখন ভ্যালু কি হবে in these two conditions? স্যার ডি এর ভ্যালু সবসময় কে? সব সময় কে হবে, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানেও again we can use a similar argument, right? It's portfolio C is either the same, or the value of portfolio C is either the same or more than portfolio D. So আমরা লিখতে পারি portfolio C value should always be equal or greater than the value of portfolio D. So C তে আমার কি ছিল? C তে আমার ছিল হচ্ছে we had a put option and we had a stock, right? So আমাদের আর্গুমেন্টটা ছিল যে ম্যাচুরিটিতে যদি সমান বা এই রিলেশনটা যদি ম্যাচুরিটিতে হোল্ড করে, তাহলে আজকেও এটা হোল্ড করা উচিত, and এই in মানে somewhere in the middle it should be true as well. So we can write P plus the current stock price should be greater than or equal to the value of portfolio D, which is K e to the power minus RT, or the present value of K, right? So এটাকে আমরা আবার লিখতে পারি
KE to the power minus RT, or the present value of K minus the current stock price. ঠিক আছে? So this is our lower bound for কি বলে ইউরোপিয়ান পুট অপশন or নন ডিভিডেন্ড পেইং স্টক। সো ওরা কল আর পুটের জন্য দুইটার জন্যই ওরা হচ্ছে আবার ফাইনালি এই রিলেশনটা নিয়ে আসছে যে মানে the max মানে the worst that can happen in case of an option, whether it be call or put, is that it expires worthless. So if it expires worthless, এটা আসলে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? সো ভ্যালু না থাকা মানে হচ্ছে এটা জিরো, বাট কল অপশন পুট অপশন কখনো নেগেটিভ ভ্যালুর হইতে পারবে না, ঠিক আছে? সেই কারণে বলতেছে P is greater than or equal to maximum of either this, or if it expires worthless, then it's zero. Okay. Okay. So next we shift our focus to what we call put call parity. Okay. Put call parity আসলে রিলেশনশিপটা এক্সপ্লেইন করার আগে আপনাদের কোনো আইডিয়া আছে পুট কল প্যারিটি বলতে কি বুঝাই আমরা? হ্যালো, হ্যালো, ইয়েস স্যার। বলেন পুট কল প্যারিটি। স্যার এটা পুট আর কল এই দুইটার মধ্যে একটা লং টার্ম রিলেশনশিপ মেনটেন করার জন্য করা হয়, আমি যতটুকু জানি। আচ্ছা, আর কেউ? আচ্ছা, put call parity basically shows or describes a relationship between a call option and a put option, ঠিক আছে, with the same strike price and obviously with the same time to maturity as well. ঠিক আছে, যে একটা কল অপশন, ইউরোপিয়ান কল অপশনই আপাতত চিন্তা করেন, ইউরোপিয়ান কল অপশন একটা ইউরোপিয়ান পুট অপশনের মধ্যে which is on the same stock, which has the same strike price and which has the same time to maturity, তাদের মধ্যে একটা রিলেশনশিপ সবসময় থাকবে, ঠিক আছে? সেই রিলেশনশিপটার নামই আমরা বলতেছি হচ্ছে পুট কল প্যারিটি। অনেকে ভুলভাবে ডিফাইন করে যে এটা আসলে মানে একটা কল অপশন আর পুট অপশনের মধ্যে ইকুয়ালিটি বা প্রাইসের বা ভ্যালুর ইকুয়ালিটিকে আমরা বলি হচ্ছে পুট কল প্যারিটি। ইটস নট দ্যাট। It describes a relationship between a call option and a put option on the same underlying asset. In this case, we're talking about a stock with the same strike price and the same time to maturity. Okay? খুবই সহজ একটা ডেফিনেশন, এটা ভুল আসলে উচিত না। ওকে, সো এই পুট কল প্যারিটি আসলে এক্সপ্লেইন করার জন্য I'll be using the formal argument, right? আমরা একটু আগে যে formal argumentটা দেখলাম for lower bounds of calls and puts, we were using a similar formal argument to define the put call parity between a call option and a put option with the same characteristics. Okay, so আমাদের পোর্টফোলিও এ তে কি আছে? পোর্টফোলিওতে এ তে we আগের যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও এই আসলে we have one European call option plus a zero coupon bond that provides a payoff of K at time T, or in other words, we can make an investment jeta return হচ্ছে K at the time of maturity. On the other hand, আমাদের portfolio C তে কি ছিল? In portfolio C, we had a put option and one share of the stock, right? So these are our two portfolios. এখন again, similar to what we just saw, there are two situations or two scenarios that can happen, right? One is the stock price is greater than the exercise price, and the other is the stock price is less than the exercise price, right? So যদি স্টক প্রাইসটা এক্সারসাইজ প্রাইস থেকে বেশি থাকে তাহলে আমার পোর্টফোলিও এ তে দুইটা জিনিস ছিল, কি ছিল? উই হ্যাড আ কল অপশন এন্ড উই হ্যাড আ জিরো কুপন বন্ড। কল অপশনের কি হচ্ছে? কল অপশন কি এক্সারসাইজ হবে নাকি হবে না? হবে স্যার। কল অপশন এক্সারসাইজড হবে। কল অপশন যদি এক্সারসাইজড হয় তাহলে কল অপশনের ভ্যালুটা কি হবে at maturity? It should be ST, that is the stock price at maturity minus the exercise price.
On the other hand, if it is the stock price is less than the strike price or the exercise price, then the call option won't be exercised and the call option expires worthless or zero. আমাদের জিরো কুপন বন্ড আসলে স্টক প্রাইসের কি হচ্ছে এটার সাথে এটার কোনো এফেক্ট নাই, সো এই কারণে the payoff will always be K at maturity. Okay, আর similarly আমাদের পোর্টফোলিও সি তে we had a put option and we had a share of stock. So put option, when our what do we call that, the stock price at maturity is greater than the exercise price, will we be exercising the option? No, sir. We won't be exercising the put option. We'll simply be selling if necessary, use মানে মার্কেটে যেটা আছে মার্কেট যে প্রাইস ওইটাতে দরকার হলে আমরা বিক্রি করে দিব, বাট আমরা পুট অপশনটা এক্সারসাইজ করব। আর যখন আসলে স্টক প্রাইসটার দাম কম এক্সারসাইজ প্রাইস থেকে তখন আমরা এক্সারসাইজ করব, and the value of the put option will be the strike price of the exercise price minus the stock price at maturity, right? On the other hand, the share will be worth ST at maturity no matter what. So S sub T, S sub T. এখন আসেন যে আমরা এটার পোর্টফোলিও এর ভ্যালু গুলো আমরা টোটাল করি। সো টোটাল করলে দেখা যাচ্ছে ST minus K plus K. So K কাটাকাটি হয়ে যাচ্ছে, we are left with S sub T. And on the other hand, it will either have 0, ঠিক আছে, plus K. So we are left with K. On the other hand, portfolio C এর ক্ষেত্রে কি, it's 0 ST. So ST, K minus ST plus ST. So ST কাটাকাটি হয়ে যাচ্ছে. So we are left with K. So দেখেন, at maturity, both these portfolios, that is portfolio A and portfolio C, are worth the same. When the stock price is greater than the exercise price, portfolio A is worth S sub T, portfolio C is also worth S sub T. যখন stock price আসলে কম exercise price থেকে, both the portfolios are worth K at time T. So both portfolios are worth what? Either ST অথবা K, যেটাই বেশি সেটা। যখন হচ্ছে ST বেশি তখন both the portfolios are worth ST, যখন ST কম তখন both portfolios are worth K, ঠিক আছে। So এখন similar argument to what we used একটু আগে, if এখানে আমি একটু পড়ি, ঠিক আছে, যে since the portfolios have identical values at time T, they must have identical values today. So we use the same argument একটু আগে, we lower bounds গুলো derive করার জন্য, right? So maturity তে যদি সেম ভ্যালু হয়, আজকেও তাদের সেম ভ্যালু হওয়া উচিত, কারণ if this were not the case, the arbitrager could probably buy the less expensive portfolio and sell the more expensive one. যদি প্যারিটি ম্যাচুরিটিতে বা আজকের কথাই আমরা আপাতত বলি, আজকে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে in that case there will be an arbitrage opportunity. Arbitrage opportunityটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে, আপনাদেরকে আগেই শেখানো হয়েছে যে we buy low and sell high. That is, we will buy the inexpensive portfolio and sell the expensive portfolio, ঠিক আছে, বা ওইটাতে যে সিকিউরিটিজ গুলো আছে, ঠিক আছে। সো এটাই বলতেছে, if this were not true, an arbitrator could buy the less expensive portfolio and sell the more expensive one. And because the portfolios are guaranteed to cancel each other out at time T, this trading strategy would lock in an arbitrage profit equal to the difference in the values of the two portfolios. So আমরা একটা এক্সাম্পল দিয়ে, এটা একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখি যে আসলে কি হওয়ার সম্ভাবনা ছিল। সো এই এক্সাম্পলটা আপনাদের বই থেকেই নেওয়া, আপনাদের বইয়ে এটার টেবিলের আগে হচ্ছে ওরা এক্সপ্লেনেশন দিয়ে তারপরে ওরা ডিরাইভ করেছে। সো দিস ইজ দ্য সামারি টেবল। আমরা এটা একটু দেখি যে পুট কল প্যারিটি নাই। আচ্ছা, সো উই হ্যাভ স্টক প্রাইস কত, স্টক প্রাইস হচ্ছে 31, আর হচ্ছে 10%, কলের প্রাইস হচ্ছে 3,
পুটের প্রাইস কি দেওয়া? ওকে, এক্সাম্পলটা আমরা একটু আসলে দেখি, তাহলে মনে হয় ভালো হবে। ওকে, সো এইটা হচ্ছে আপনার পুট কল প্যারিটির রিলেশনশিপটা। ওকে, যে সি প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস আর টি ইজ ইকুয়ালস টু পি প্লাস এস নট। এটা কারণ কি? কারণ আমার পোর্টফোলিও এ তে কি ছিল, তো বলতে পারবেন পোর্টফোলিও এ তে কি ছিল? হ্যালো, হ্যালো, আমার এই শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? আপনার উত্তর জি স্যার, দিচ্ছেন। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো বলেন পোর্টফোলিও এতে কি ছিল? স্যার পুট কল প্যারিটির সময় যে পোর্টফোলিও ছিল ওটাতে হ্যাঁ 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 একটা কল অপশন, ইউরোপিয়ান কল অপশন, আর একটা হচ্ছে জিরো জিরো কুপন, হ্যাঁ, সো একটা কল অপশন ছিল আর একটা জিরো কুপন বন্ড উইথ জিরো কুপন বন্ড ছিল উইথ পে অফ কে এট টাইম টি। জি স্যার। আমার এখানে হচ্ছে জিনিসটা ছিল এটা সি প্লাস কে, আর এদিকে আমার পোর্টফোলিও সি তে কি ছিল? পোর্টফোলিও সি তে ছিল হচ্ছে আপনার পুট অপশন আরেকটা শেয়ার। আর একটা শেয়ার, রাইট? সো আমরা এস্টাবলিশ করছি যে পোর্টফোলিও এ সমান সমান পোর্টফোলিও সি এট টাইম টু ম্যাচুরিটি। তার মানে টাইম টু ম্যাচুরিটিতে বা ম্যাচুরিটিতে যদি এটা সমান সমান হয়, দিস শুড বি ট্রু টুডে অ্যাজ ওয়েল, যে আজকেও হচ্ছে পোর্টফোলিও এ আর সি সমান। আজকে আমার পোর্টফোলিওতে কি কি আছে? উই হ্যাভ দ্য কল অপশন প্লাস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কি বলে পে অফ ফ্রম দ্য জিরো কুপন বন্ড is equals to E plus S sub not order the put option value and the current stock price. So this is basically the put call parity relationship. ঠিক আছে, এখানে কিন্তু কল অপশন আর পুট অপশন অলওয়েজ মনে রাখবেন আর অন দ্য সেম স্টক, এটা হচ্ছে এক, এন্ড সেকেন্ড হচ্ছে they have the same exercise price and they have the same time to maturity as well. Okay, so এখানে আমরা এখন একটু কি বলে এক্সাম্পলটা দেখি। Okay, so exampleটা হচ্ছে to illustrate the arbitrage opportunities when equation 11.6 does not hold. Suppose that the stock price is 31. আচ্ছা, আমার stock price দেওয়া হচ্ছে 31. The exercise price is 30. The risk-free rate is 10%. The price of the 3-month European call option is 3. So choto hate 3 দিয়ে লিখতেছি, and the price of the 3-month put option is 2.25. So আমরা কি করব? ফার্স্ট কাজ হচ্ছে আমরা আগে বসায় দেখব যে দুই সাইডই আমার সমান সমান নাকি, বা দুইটা পোর্টফোলিও আমরা যেভাবে চিন্তা করি সমান নাকি। So C plus K e to the power minus RT gives me a value of 32.26 and P plus S naught gives me a value of 33.25, right? So এখানে ইকুয়াল থাকার কথা, বাট ইকুয়াল নাই, there's a difference. So এখানে কোনটা ওভার প্রাইস আর কোনটা আন্ডার প্রাইস? কল ওভার প্রাইসড, পুট আন্ডার প্রাইস। না না না, কল পুটের পরে হিসাব। আগে বলেন যে কোন পোর্টফোলিওটা ওভার প্রাইস বা আন্ডার প্রাইস? স্যার পোর্টফোলিও সি। পোর্টফোলিও এ। এ কেমনে ওভার প্রাইসড হয়? এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। পোর্টফোলিও সি ইজ ওভার প্রাইসড রিলেটিভ টু এ। দিস ইজ 33.25 and this is 32.26. ওকে, সো আমরা কি শিখছি? বাই লো সেল হাই। সো কোনটা কিনবো কোনটা বেচবো? পোর্টফোলিও সির জিনিসপত্র হচ্ছে বিক্রি করব, আর পোর্টফোলিও এর সিকিউরিটি গুলা হচ্ছে আমরা কিনবো। ঠিক আছে, সো এখানে যেমন বলে দিচ্ছে যে an arbitrator can buy the securities in portfolio A and short the securities in portfolio C. সো আমরা যদি সি পোর্টফোলিও গুলা শর্ট করি, এটার মানে কি? এটার মানে হচ্ছে we will sell a put option and we will short sell the stock.
এটা যদি করি তাহলে আমরা কত টাকা পেলাম? We received 33.25. At the same time, I've been asked to buy the securities in portfolio A. So আমার সিকিউরিটি বলতে এখানে আসলে শুধু কল অপশনই আছে। এটা কিন্তু আসলে কোনো সিকিউরিটি না, আপনাদেরকে আবার বলি। Think of it as an investment. ঠিক আছে? সো সিকিউরিটি কিন্তু এখানে আসলে আমার কল অপশনটাই। এই কারণে আমি আসলে এই জিরো কুপন বন্ডের মতো চিন্তা করতে প্রেফার করি না। এটা হচ্ছে আমার এমন একটা ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে which will give me a payoff of K at time T. ওকে, সো আমি একটা পুট অপশন সেল করে আর একটা স্টক শর্ট সেল করে আমি 33.25 পেলাম। আমার কল অপশনের প্রাইস হচ্ছে $3। সো আমি $3 ইউজ করে আমি একটা কল অপশন কিনে ফেললাম। আমার হাতে থাকে কত? আমার হাতে থাকে হচ্ছে 30.25। এই 30.25 দিয়ে আমি কি করব? এই 30.25 দিয়ে আমি হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করব কয়দিনের জন্য? ফর দ্য 3 month। এটা ভুলে মুছে ফেললাম। আচ্ছা, 3 months এর আমাদের ছিল, তাই না? হ্যাঁ, 3 month কল এন্ড পুট অপশন। সো আমি 3 মাসের জন্য হচ্ছে এটা ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্ট করার পর দিস গ্রোস টু 31.02। সো 31.02 এটা মাথায় রাখেন। ওকে, সো ইফ দ্য স্টক প্রাইস এট এক্সপিরেশন অফ দ্য অপশন ইজ গ্রেটার দেন 30, the call will be exercised. So স্বাভাবিক, মানে there are two scenarios. একটা হচ্ছে the stock price is greater than the exercise price, and আরেকটা হচ্ছে the stock price is less than the exercise price. So এই সিনারিওতে আমরা কল অপশন এক্সারসাইজ করব, এই সিনারিওতে আমরা পুট অপশন এক্সারসাইজ করব। আমরা যদি কল অপশন এক্সারসাইজ করি, কল অপশন এক্সারসাইজ করলে আমরা কে দিয়ে কিনবো? কে এর ভ্যালু কত ছিল? হ্যালো, So 30। 30, রাইট? সো আমরা 30 দিয়ে হচ্ছে স্টকটা কিনতেছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে এসটি ইজ লেস দেন কে, রাইট? এসটি ইজ লেস দেন কে। এই সিনারিওতে কি এক্সারসাইজ হবে? পুট অপশন এক্সারসাইজ হবে। পুট অপশন কি আমি এক্সারসাইজ করব নাকি বায়ার অফ দি পুট অপশন উইল এক্সারসাইজ? So buyer। Buyer of the put option will exercise. I have sold a put option. খেয়াল রাখেন, পোর্টফোলিও সি এর সিকিউরিটি গুলো আমরা কিন্তু সেল করে দিয়েছি, রাইট? সো দ্য বায়ার অফ দ্য পুট অপশন উইল এক্সারসাইজ দি অপশন, এন্ড আমার কি করতে হবে? আমার $30 দিয়ে এই স্টকটা কিনে নিতে হবে। কথা কি বোঝানো গেছে? জি স্যার। হ্যাঁ, সো যখন দাম বেশি তখন আমি $30 দিয়ে হচ্ছে কিনতেছি বা এক্সারসাইজিং মাই কল অপশন। আর যখন কম হচ্ছে, আমি যে পুট অপশনটা সেল করছিলাম সেটা আমার হচ্ছে এক্সারসাইজ করতেছে the buyer of the put option, and I'm forced or I am obligated to sell the security for $30. So in both the scenarios, I'm ending up buying the security for $30, and যেহেতু আমি শর্ট সেল করছিলাম এটা তো আমার অবভিয়াসলি ফেরত দিয়ে দিতে হবে। So the leftover profit আমি am left out রিমেইনিং যেটা সেটা হচ্ছে $1.02। ওকে, হ্যালো, ইয়েস স্যার। বুঝা গেছে? সো ওরা আরো আরেকটা সিনারিও দেখাইছে, ঠিক আছে, যেখানে পোর্টফোলিও সি ইজ বেসিক্যালি ওভারপ্রাইসড, সরি পোর্টফোলিও এ ইজ মোর এক্সপেন্সিভ। ঠিক আছে, সো ওই অনুযায়ী তারা হচ্ছে জিনিসটা করছে। And this is the summary of what we just saw. Okay. হ্যালো, ইয়েস স্যার। Yes, sir। দুইটা সিনারিও দেখানো হয়েছে, একটা হচ্ছে 3 month পুট 2.25 যখন যদি হয়, আবার হচ্ছে 1। সো অল্টারনেট করে ওরা দেখাইছে। You guys should go through this গিয়ে, তারপর প্রবলেম থাকলে we can discuss it in the next class. Okay, so that's put call parity. আর put call parity হচ্ছে এটা আমরা দেখছিলাম হচ্ছে the relationship on
ইউরোপিয়ান অপশন। এখানে আপনাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, পুট কল প্যারিটিটা ইট অনলি হোল্ডস ফর ইউরোপিয়ান অপশনস। আমেরিকান অপশনের জন্য ইউ ক্যান ডিরাইভ রিলেশনশিপ, ঠিক আছে, বাট প্যারিটি আসলে আনাটা সম্ভব না, ঠিক আছে। সো আমেরিকান অপশনের জন্য we have this kind of a relationship, ঠিক আছে, that the current stock price minus exercise price is greater than or equal to the difference between the call and a put option, which is less than or equal to the current stock price minus the present value of the delivery price or the strike price, ঠিক আছে। আর এছাড়া আপনাদের বইয়ে আরো দুইটা জিনিস দেখবেন। একটা হচ্ছে there's a section on calls or puts on non-dividend paying stocks. So এটা আপনারা একটু দেখবেন এক। আর সেকেন্ড হচ্ছে effects of dividends, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনারা একটু দেখে আসবেন, ওকে।